আসসালামু আলাইকুম এভরিওয়ান। পিচ্চি নিশি গল্পের তৃতীয় পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। গ্রামে মা বাবার কথা অনেক মনে পড়ছে। আম্মু আমাকে একটা কাজ করতে দিত না, আর আজ সেখানে অন্যের কাজ করে দিচ্ছি। একেই বলে নিয়তি। এইসব ভাবতে ভাবতে চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়লো। তারপর চোখ মুছে আমি উপরে রাইসার রুমের দরজায় দাঁড়িয়ে আছি। তারপর নক দিয়ে বললাম, আসবো ম্যাডাম? রাইসা বলল, আয়। তারপর আমি রুমে গিয়ে রাইসাকে চা দিয়ে বললাম, এই নিন ম্যাডাম আপনার চা। রাইসা চা নিল, আর আমি রুমটা ভালো করে দেখতে লাগলাম। অনেক সুন্দর রুম। কখনো এরকম রুম আগে দেখিনি। শহরের মানুষ হয়তো এমন সুন্দর জায়গাতেই থাকে। আমার চারিদিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রাইসা বলল, কিরে, এমন রুম কখনো দেখিসনি? দেখবি কোথা থেকে? তুই তো আসছিস গ্রাম থেকে, গাইয়া খ্যাত। আমি বললাম, ঠিক বলছেন ম্যাডাম, আমরা গ্রামের খ্যাত ছেলে, এরকম রুম কখনো দেখিনি। তারপর রাইসা চায়ে চুমুক দিয়ে আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, এই খ্যাত, এটা কি চা বানিয়েছিস? আমি চিনি ছাড়া চা খাই, আর তুই তো চিনির জাহাজ এখানে ডুবিয়েছিস। আমি বললাম, কিন্তু আপনি তো সেটা বলেননি। রাইসা বলল, আমার মুখে মুখে তর্ক করিস, দাঁড়া তর্ক করার মজা দেখাচ্ছি। বলেই রাইসা গরম চা আমার হাতে ঢেলে দিল। আমি অনেক জোরে চিৎকার দিলাম, হাত অনেক যন্ত্রণা করছে। আমার চোখ দিয়ে পানি টপ টপ করে বয়ে পড়ছে। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টি দুজনেই ছুটে আসলো। এসে আঙ্কেল বলল, কি হয়েছে দীপু? আমি কিছু বলার আগেই রাইসা বলে উঠলো, ও আমাকে চা দিতে এসে পা পিছলে ওর হাতেই চাটা পড়ে গেছে বাবা। আমি শুধু রাইসার দিকে তাকালাম। ইশারাই বলল, বলে দিলে পরে খবর আছে। তারপর আঙ্কেল বলল, দীপু, এটা কি সত্যি? আমি বললাম, জি আঙ্কেল। আঙ্কেল বলল, একটু দেখে কাজ করবে না? দাঁড়াও, ফার্স্ট এইড বক্স নিয়ে আসছি। বলেই আঙ্কেল রুম থেকে চলে গেল। হাতে অনেক ফুসকা পড়ে গেছে। তারপর রাইসা বলল, এরপর থেকে যেন এরকম ভুল না হয়। আমি বললাম, জি ম্যাডাম। বলেই রুম থেকে আমিও চলে গেলাম। আঙ্কেল আমাকে ফার্স্ট এইড করে দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে গেল। এইদিকে গ্রামের বাড়িতে আব্বু বলল, নিশি মামুনি প্লিজ দরজা খোলো। নিশি নিশ্চুপ। আব্বু বলল, দীপুর কিছুই হয়নি দেখিস, প্লিজ বাইরে আসো, খেয়ে নাও। নিশি তাও নিশ্চুপ। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, কালকে আমি, তোমার আব্বু আর তুমি দীপুকে খুঁজতে ঢাকায় যাব। এবার তো বের হও। তারপর নিশি এসে দরজা খুলে দিল, আর কান্না করতে করতে চাচিকে জড়িয়ে ধরলো। চাচি বলল, প্লিজ কাঁদিস না, দীপু ভালো আছে। কিন্তু ফোন বন্ধ কেন সেটা তো ওই বলতে পারবে। নিশি বলল, আমি বলেছিলাম না ওকে পাঠিও না তোমরা? কেউ আমার কথা শুনলে না, প্লিজ ওকে ফিরিয়ে আনো না। আব্বু বলল, ঠিক আছে, আমরা কাল যাব তো। নিশি বলল, সত্যি? আব্বু বলল, হ্যাঁ সত্যি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। নিশি এই কয়েকদিনে আমার চিন্তায় অনেক শুকিয়ে গেছে, কিন্তু কেউ তো জানেই না। আমার ফোন টোন সহ টাকা পয়সা সব চিন্তায় হয়ে গেছে। এখানে রাতে খাওয়ার সময় হাতে ফুসকার কারণে খাইতে গেলাম না। সবাই যে যার মতো খেয়ে রুমে চলে গেল। আমিও পানি খেয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ক্ষুধা পেটে থাকলে কি আর ঘুমানো যায়? তাই ঘুমও ধরছে না। কিছুক্ষণ পর দেখি দরজায় কেউ নক করছে। তারপর দরজা খুলে দেখি আঙ্কেল খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আমি অবাক হয়ে বললাম, আঙ্কেল আপনি এখানে, কিছু লাগবে? আঙ্কেল বলল, না আমার কিছু লাগবে না, ভিতরে আসতে বলবে না? আমি বললাম, আরে আঙ্কেল প্লিজ, কেন লজ্জা দিচ্ছেন, আসেন না। আঙ্কেল ভিতরে আসতে আসতে বলল, কি ব্যাপার, খেতে আসুনি কেন? আমি বললাম, এমনি ক্ষুধা নেই। আঙ্কেল বলল, হ্যাঁ, কেমন ক্ষুধা নেই সেটা তো আমি জানি। হাতের জন্য খেতে পারছো না তাই তো? নাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। আমি শুধু ভাবতে থাকলাম, আঙ্কেল কি আর ওনার মেয়ে কি কত ভালো মানুষ। আমার আব্বুর কথা মনে পড়তেছে ওনাকে দেখে। আঙ্কেল আমাকে খাবার নিজের হাতে খাইয়ে দিচ্ছেন। খাবার খেতে খেতে আমার চোখ থেকে পানি বয়ে পড়ছে। সেটা আঙ্কেল লক্ষ্য করে বলল, এই পাগল ছেলে, কাঁদছো কেন? তুমি কি ছোট বাচ্চা নাকি? আমি আর কিছু না বলে সোজা আঙ্কেলকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম জোরেই। তারপর আমাকে আঙ্কেল সান্ত্বনা দিয়ে থামতে বললেন। অনেকক্ষণ পর যখন আমি শান্ত হলাম, তখন আঙ্কেল বলল, প্লিজ আমার মেয়ের কাজের জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আমি বললাম, চিচি আঙ্কেল কি করছেন, আমি কিছুই মনে করিনি। আঙ্কেল বলল, আমি বুঝি তো কেন তোমার হাত পুড়ছে। আমি বললাম, বাদ দিন না আঙ্কেল। তারপর আঙ্কেল আমাকে খাবার নিজের হাতে খাইয়ে দিয়ে বলল, ঠিক আছে এখন তুমি ঘুমাও, আমি গেলাম।
আমি বললাম ঠিক আছে আঙ্কেল। আঙ্কেল বলল, আর শোনো, এই শরীর নিয়ে তোমাকে ভার্সিটি যেতে হবে না, কয়েকদিন রেস্ট নিবে, ওকে? আমি বললাম ঠিক আছে আঙ্কেল। তারপর আঙ্কেল আমার রুম থেকে চলে গেলেন। আমিও বিছানায় গায়ে লিয়ে দিতেই এখন ঘুম চলে আসলো। তাই দেরি না করে আমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনে গেলাম। গিয়ে নোংরা থালা বাসনগুলো পরিষ্কার করে সবার জন্য বেডটি রেডি করলাম। সাথে সকালেরও নাস্তা তৈরি করে নিলাম। পরে করে লাভ নেই, কারণ জানি পরে এগুলো আমাকেই করতে হবে, তাই আগেই করে রাখলাম। ব্রেকফাস্টগুলো টেবিলে পরিবেশন করে আমি আমার রুমে চলে আসলাম। তবুও এখনো আঙ্কেল আন্টি রাইসা কেউই ঘুম থেকে উঠেনি। শহরের মানুষ হয়তো একটু লেট করে ঘুম থেকে ওঠে। যাই হোক, আমি রুমে এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পর সবাই উঠে ফ্রেশ হয়ে টেবিলের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। তারা ভাবছে কে এতগুলো খাবার তৈরি করলো। আঙ্কেল ঠিকই বুঝতে পারছে। যাই হোক, সবাই ওনারা একসাথে নাস্তা করে নিলেন। পরে সবাই যে যার রুমে চলে গেল। আমিও হালকা নাস্তা করে নিলাম। তারপর রাইসা ভার্সিটির জন্য বের হয়ে চলে গেল, আর আঙ্কেল অফিসের জন্য, আর আমি রুমে রেস্ট করতে লাগলাম। এইদিকে আব্বু, চাচ্চু আর নিশি আমাকে খোঁজার উদ্দেশ্যে খুব ভোরে গাড়িতে ওঠায় কয়েক ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেল ঢাকায়। তারাও তো ঢাকার অলিগলি কিছুই চেনে না, তাই তারা একটা সিএনজি করে ঢাকা ভার্সিটিতে আসলো। এসে তারাও তো অবাক, এত বড় ভার্সিটি কখনো তারা দেখেনি। ওনাদেরকে দেখেও সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। কয়েকটা স্টুডেন্টকে আব্বু জিজ্ঞাসা করলো দীপুকে চেনে কিনা। তারা সবাই নাসূচক উত্তর দিল। তারপর চাচ্চু একটা স্টুডেন্টকে বলল, প্রিন্সিপাল স্যারের রুমটা কোন দিকে একটু বলবা বাবা? স্টুডেন্টটি বলল, সোজা গিয়ে ডানে। চাচা বলল, ঠিক আছে, ধন্যবাদ। তারপর সবাই প্রিন্সিপাল স্যারের রুমের দরজায় দাঁড়িয়ে আছে। নক দিতেই স্যার বলল, ভিতরে আসুন। তারপর সবাই ভিতরে প্রবেশ করলো। এরপর স্যার বললেন, বলুন কি সাহায্য করতে পারি? আব্বু বলল, স্যার আমরা বগুড়া থেকে এসেছি। আমার ছেলে দীপু কয়েকদিন আগে বগুড়া থেকে এখানে এসেছে পড়াশোনা করতে। তার সাথে আর যোগাযোগ করতে পারছি না স্যার। ওর কিছু হয়নি তো? স্যার বলল, আপনার ছেলের কোনো ছবি আছে? আব্বু বলল, হ্যাঁ স্যার আছে। স্যার বলল, দেখি। তারপর নিশির ফোন থেকে আমার ছবি দেখিয়ে দিল। আমার ছবি দেখে স্যার বললেন, হ্যাঁ এই ছেলেকে আমি চিনি। কিন্তু সবাই অবাক হয়ে বলল, কিন্তু কি স্যার? স্যার বলল, আমিও কয়েকদিন ধরে ওকে ভার্সিটিতে দেখতে পারছি না। স্যারের কথা শুনে নিশি তো ওখানেই কান্না করতে লাগলো। তার কিছুক্ষণ পর আব্বু বলল, ঠিক আছে স্যার, ও ভার্সিটিতে এলে আমাদের একটু জানাবেন। স্যার বলল, আচ্ছা ঠিক আছে। বলেই সবাই স্যারের রুম থেকে বেরিয়ে আসলো। নিশি এখনো কান্না করছে। আব্বু আর চাচ্চু নিশিকে সান্ত্বনা দিতে লাগলো। এরকম ভাবে আরো 3 দিন কেটে গেল। এই 3 দিনের প্রতিটা দিনই আব্বু, চাচ্চু আর নিশি ভার্সিটি এসে আমার খোঁজ করছে। 4 দিনের মাথায় তারা ব্যর্থ হয়ে বগুড়া ফিরে গেল। যাওয়ার সাথে সাথে আম্মু জিজ্ঞাসা করলো, দীপুর খোঁজ পাইছো? কেমন আছে সে? আমার কথা কিছু বলছে? তারপর নিশি আম্মুকে জড়িয়ে ধরে সবটা ঘটনা খুলে বলল। আম্মু অনেক কান্না করছে। আব্বু অনেক ভেঙে পড়েছে, কিন্তু কান্না করছে না। এইদিকে আমি 4 দিনে অনেকটা সুস্থ হয়ে গেছি। হাতটাও অনেকটাই ঠিক হয়ে আসছে। তাই ভাবলাম কালকে ভার্সিটিতে যাব। তাই রাতেই খাওয়া দাওয়া করে সব কাজ করে রাখলাম। রুমে এসে একটু পড়াশোনা করেই তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য আগে নাস্তা তৈরি করলাম। তারপর সেগুলো টেবিলে পরিবেশন করে আমি আমার রুমে চলে আসলাম। আমি রেডি হয়ে ভার্সিটিতে যাচ্ছি। এমন সময় খাবার টেবিল থেকে আঙ্কেল বলে উঠলো, দীপু। আমি বললাম, জি আঙ্কেল। আঙ্কেল বলল, কোথায় যাচ্ছ? আমি বললাম, ভার্সিটিতে আঙ্কেল। আঙ্কেল বলল, তুমি তো পুরোপুরি সুস্থ হওনি। আমি বললাম, সমস্যা নেই আঙ্কেল, আমি যেতে পারবো। আঙ্কেল বলল, নাস্তা করছো? আমি বললাম, ভাইর থেকে কিছু খেয়ে নিব, সমস্যা নেই। আঙ্কেল বলল, ভাইর থেকে কেন? আমাদের সাথে এখানে বসো বলছি। দেখলাম রাইসা আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে আর ইশারায় না করছে। তাই আমি বললাম, আঙ্কেল আমি মজা করলাম, আমি তো খেয়ে নিয়েছি। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আবার আঙ্কেল বলল, রাইসা তুমি ভার্সিটি যাবে না? রাইসা বলল, হ্যাঁ আব্বু যাবো। আঙ্কেল বলল, তাহলে দীপুর সাথেই যাও আর গাড়ি করে যেও। রাইসা আবার আমার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। তারপর আমি বললাম, আঙ্কেল আমার জরুরি কাজ আছে, এখনই যেতে হবে। আঙ্কেল বলল, না আমি যা বলছি সেটাই হবে। তারপর সবাই চুপ হয়ে গেল। আঙ্কেল খাওয়া দাওয়া করে অফিসে যাওয়ার সময় আমাকে বলল, আমি জানি তুমি সকালে নাস্তা করোনি, আমার মেয়ের জন্য মিথ্যা বললে। আমি বললাম, আরে না আঙ্কেল, সেরকম কোনো ব্যাপার না।
আঙ্কেল বলল, থাক হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, এই নাও কিছু টাকা, কিছু খেয়ে নিও, আর তোমার তো জামা কাপড়ও নেই, তাই আসার সময় শপিং করে নিও। আঙ্কেল বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি বললাম, না কিছু না। আঙ্কেল বলল, তাহলে আমি অফিসে গেলাম। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আঙ্কেল অফিসে চলে গেল। রাইসা রেডি হচ্ছে। আমি রাইসার জন্য অপেক্ষা করতে লাগলাম। একটু পর রাইসা তার রুম থেকে বেরিয়ে আসলো। এসেই আমাকে বলল, এই খ্যাত, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি বললাম, ভার্সিটিতে যাবেন না? রাইসা বলল, অবশ্যই যাব, কিন্তু তুই কিভাবে ভাবলি আমি তোর সাথে এক গাড়িতে যাব? আমি বললাম, তাহলে আমি কেমনে যাব? রাইসা বলল, তুই কেমনে আসবি সেটা তোর ব্যাপার, আর শোন, বাবা যদি এগুলো জানতে পারে তাহলে তোর খবর আছে। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম, জানতে পারবে না, আপনি যান। তারপর রাইসা আমাকে রেখে একাই গাড়ি নিয়ে চলে গেল। আমিও আগে বাইরে গিয়ে কিছু নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটিতে পৌঁছে ক্লাসরুমের ভিতরে ঢুকতেই রাইসার ছেলে বন্ধু আর মেয়ে বান্ধবী বলতে লাগলো, এই দেখ খ্যাত আসছে ক্লাসে। মেয়েটি বলল, শুধু খ্যাত না, এখন তো চাকরও হয়ে গেছে। বলেই সবাই হাসতে লাগলো। তার মানে রাইসা এদেরকে সব বলে দিয়েছে। আমি কিছু না বলে মাথা নিচু করে চুপচাপ একাই পিছনের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর ওর আরেকটা বান্ধবী বলে উঠলো, চাকরের আবার শখ কত, ঢাকা ভার্সিটিতে পড়বে, আর আমাদেরও কপাল ওর সাথে পড়তে হচ্ছে। কথাগুলো শুনে সত্যি অনেক খারাপ লাগছিল। কিছুক্ষণ পর স্যার আসাতে সবাই চুপ হয়ে গেল। একে একে সব ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসতেই পিছন থেকে দেখি রাইসা ডাকতেছে। তারপর আমি বললাম, জি ম্যাডাম বলেন। রাইসা বলল, শোন, আমার বাসায় যেতে দেরি হবে, আব্বু জিজ্ঞাসা করলে বলবি এক্সট্রা ক্লাস আছে, সেটা করেই আসবে। আমি বললাম, ঠিক আছে ম্যাডাম। রাইসা বলল, যা। তারপর আমি ভার্সিটি থেকে বের হয়ে একটা শপিং মলে গেলাম। অল্প টাকায় কয়েকটা প্যান্ট টি শার্ট কিনলাম। তারপর সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে যাবতীয় সব কাজ করে গোসল করে নিলাম। আন্টিকে অনেকক্ষণ যাবত দেখছি না। রুমে গিয়ে দরজায় নক দিলাম, কোনো সারা শব্দ নেই। তাই দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই আমি অবাক হয়ে গেলাম, কেননা রুমে ঢুকে দেখি আন্টি অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। ছুটে তার কাছে গিয়ে বললাম, আন্টি কি হয়েছে আপনার, অজ্ঞান হয়ে আছেন কেন? আন্টির কোনো সারা শব্দ নেই। আমার অনেক ভয় লাগতে শুরু করলো। আমি কোনো কিছু না ভেবে আন্টিকে নিয়ে সোজা হাসপাতালে রওনা দিলাম। আন্টিকে ইমার্জেন্সিতে ভর্তি করালাম। আমার তো ফোন নেই, তাই একটা নার্সকে বললাম, আপু একটা ফোন করা যাবে প্লিজ, অনেক ইমার্জেন্সি। প্রথমে দিতে রাজি না হলেও আমার অনেক জোরাজোরিতে ফোন দিল। আমি সরাসরি আঙ্কেলকে ফোন দিয়ে সব ঘটনা খুলে বললাম। আঙ্কেল বলল, আমি আসছি, তুমি চিন্তা করো না। আমি বললাম, ঠিক আছে আঙ্কেল। আমি রুমের বাইরে বসে আছি। আঙ্কেল 20 মিনিটের ভিতরে চলে এলো। এসেই আমাকে বলল, এখন কি অবস্থা? আমি বললাম, জানি না, এখনো ডাক্তার বের হয়নি। তার কিছুক্ষণ পরেই ডাক্তার বের হলো। আমরা দুজনেই ডাক্তারের কাছে গিয়ে বললাম, কি হয়েছে ডাক্তার, ওনার এখন কি অবস্থা? ডাক্তার বলল, আপনারা ওনার কে হন? আঙ্কেল বলল, আমি ওনার স্বামী, আর এ আমাদের বাসাতেই থাকে। ডাক্তার বলল, ঠিক সময়ে হাসপাতালে না আনলে ওনাকে আর বাঁচানো যেত না। আমি বললাম, কি হয়েছে ওনার? ডাক্তার বলল, হার্ট ব্লক হয়েছিল। আঙ্কেল বলল, এখন কি অবস্থা? ডাক্তার বলল, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, তবে একটু খেয়াল রাখবেন যেন এরকম যাতে না হয়। আঙ্কেল বলল, আমরা কি ওকে বাসায় নিয়ে যেতে পারবো? ডাক্তার বলল, না, 2 দিন থাকতে হবে, তারপর রিলিজ দেওয়া হবে। আঙ্কেল বলল, ঠিক আছে। তারপর ডাক্তার চলে গেলেন। আন্টিকে বেডে শিফট করা হলো। তারপর আঙ্কেল আমাকে বলল, তোমার কাছে আমি অনেক ঋণী বাবা, কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব। আমি বললাম, ছিছি আঙ্কেল, এগুলো কি বলছেন? আমি আপনাদের কাছে আরো অনেক গুণ ঋণী। আপনি আমাকে আশ্রয় না দিলে কোথায় গিয়ে থাকতাম? উনি তো আমার মায়ের মতোই। এটা তো সন্তানের কর্তব্য, মাকে রক্ষা করা, তাই না? আঙ্কেল কোনো কথা না বলে সরাসরি আমাকে জড়িয়ে ধরলো। আমিও একটু মুচকে আসলাম। কিছুক্ষণ পর আঙ্কেল বলল, রাইসা কোথায়, ও আসেনি? আমি বললাম, না আঙ্কেল, ওর একটা এক্সট্রা ক্লাস আছে, সেটা করেই আসবে। আঙ্কেল বলল, ও আচ্ছা। তারপর আমি আর আঙ্কেল আন্টির বেডে গেলাম। আমি আন্টিকে বললাম, এখন কেমন আছেন আন্টি? আন্টি বলল, এখন একটু ভালো। তুমি যদি সময় মতো না আসতে, সত্যি আমি তোমাকে দেখতে পারতাম না, কিন্তু তুমি আমার বিপদে পাশে দাঁড়িয়েছো, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি বললাম, ছিছি আন্টি, এগুলো কি বলছেন? আমি তো ছেলের মতোই, ছেলের কাছে মা কখনো ভুল করতে পারে? আন্টি বলল, যে তোমাকে জন্ম দিয়েছে সে অনেক ভাগ্যবতী মা। আন্টির কথায় আমার আম্মুর কথা মনে পড়ে গেল। কিছুক্ষণ পর আমি বললাম, আচ্ছা বাদ দিন না আন্টি, আপনি রেস্ট নিন, কিছু লাগলে আমাকে বলবেন, আমি আপনার পাশেই আছি।
আন্টি বলল ঠিক আছে বাবা। তারপর আন্টি চুপচাপ রেস্ট নিতে লাগলো। আঙ্কেল ফোন করে রাইসাকে জানালো, কিন্তু তবুও তাড়াতাড়ি এলো না, বরং আজকে আসতে বেশি লেট করেছে। রাইসা হাসপাতালে পৌঁছাতেই আঙ্কেল বলল, রাইসা এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে আমি কখন ফোন করেছি আর তুমি কখন আসছো? নিজের বাবা মায়ের প্রতি তোমার কোনো দায়িত্ব আছে নাকি নেই? রাইসা বলল, বললাম তো এক্সট্রা ক্লাস ছিল। এটা বলার সাথে সাথেই আঙ্কেল ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। হ্যাঁ, ঠিকই বুঝছেন, আঙ্কেল রাইসার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল। আমি আঙ্কেলের এরকম করতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম। তারপর আঙ্কেল বলল, মিথ্যা কথা বলার জায়গা পাও না? এত রাতে তোমার কিসের এক্সট্রা ক্লাস? দীপু কখন আসছে আর তুমি কখন আসছো? রাইসা বলল, সরি। আঙ্কেল বলল, আর যেন এরকম করতে না দেখি। বলে আঙ্কেল আন্টির বেডের কাছে গেল। আমি ওখানেই থ হয়ে দাঁড়িয়ে রইলাম। তারপর রাইসা আমার কাছে হনহনিয়ে এসে রাগি চোখে বলল, তুই আব্বুকে এগুলো বলছিস তাই না? আজ তোর জন্য আব্বু আমার গায়ে হাত তুললো। এর প্রতিশোধ আমি নিবই তোর থেকে, মনে রাখিস গাইয়া খ্যাত। আমি বললাম, আমি কিছুই বলিনি ম্যাডাম, শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। রাইসা বলল, চুপ কর তুই, তোর আর কোনো কথাই শুনতে চাই না। বলেই রাইসাও আন্টির বেডের কাছে গেল। কিছুক্ষণ পর আমিও সেখানে গেলাম। তারপর বললাম, আঙ্কেল এখানে সবার থাকার প্রয়োজন নেই, আপনি আর রাইসা বাসায় চলে যান, আমি আন্টির সাথে আসি। আঙ্কেল বলল, সেটা কেমনে হয়? তুমি একা থাকতে পারবে না, আমিও থাকবো, রাইসা বাসায় যাক। আমি বললাম, না আঙ্কেল, ও একটা মেয়ে, এত রাতে একা ছাড়া উচিত হবে না, তাই আপনিও ওর সাথে যান, আমি এখানে আছি, সমস্যা নেই। আঙ্কেল বলল, কিন্তু আঙ্কেল পুরো কথা বলার আগেই আন্টি বলে উঠলো, দীপু তো ঠিক কথাই বলছে, এখানেও থাকলেই হবে, তুমি চিন্তা করো না, এখন ওর প্রতি আমার পুরো বিশ্বাস আছে, তুমি আর রাইসা বাসায় যাও। আঙ্কেল বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গেলাম। আমি বললাম, জি আঙ্কেল, সাবধানে যাবেন। বলেই রাইসা আর আঙ্কেল বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি আন্টির পাশে বসে আছি, ওনাকে ঘুমানোর চেষ্টা করতে বললাম। আমি সারা রাতই জেগেছিলাম। খুব সকালে আঙ্কেল হাসপাতালে চলে আসলো। আজকে আর রাইসা এলো না। আঙ্কেল এসেই বলল, দীপু তুমি এখন বাসায় যাও, রেস্ট নাও, আমি আজকে অফিসে যাব না। আমি যেতে না চাইলেও আঙ্কেল আন্টির জোরাজোরিতে বাসায় চলে আসলাম। সারা রাত ঘুমাইনি। বাসায় এসে দেখি রাইসা ঘুম থেকে উঠিনি। তাই ওর জন্য নাস্তা তৈরি করে বাসায় যাবতীয় সব কাজ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো রাইসার থাপ্পড়ে। আমি বললাম, কি ব্যাপার ম্যাডাম, মারলেন কেন? রাইসা বলল, গাইয়া ছোট লোক, তোকে কি ঘুমানোর জন্য আব্বু এই কাজ দিয়েছে? দুপুর হয়ে গেছে, এখন আমি কি খাবো? আমি বললাম, সরি, কাল সারা রাত জেগেছিলাম তো তাই বুঝতে পারিনি ম্যাডাম, এজন্য ঘুম বেশি ধরেছে। রাইসা বলল, তা তো ধরবেই, নবাবের ছেলে। আমি বললাম, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি খাবার বানিয়ে দিচ্ছি। রাইসা বলল, হ্যাঁ, তোর আশায় আমি বসে আছি, আমি বাইরে থেকে খেয়ে আসছি। আমি বললাম, তাহলে আমাকে ডাকলেন যে? রাইসা বলল, তোকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে ভবিষ্যতেই ভুল না হয়। বলেই রাইসা ওর রুমে চলে গেল। তারপর আমি খাবার তৈরি করে গোসল করে হাসপাতালে চলে গেলাম। এসেই বললাম, সরি আঙ্কেল আন্টি, আসতে একটু দেরি হয়ে গেল। আঙ্কেল বলল, আরে কি বলছো, দেরি হবে কেন? আমি বললাম, এই যে আপনাদের না খাইয়ে রাখছি। আঙ্কেল বলল, কোনো সমস্যা নেই, তুমি চুপচাপ এখানে বসো। আমি বসে বসে ভাবলাম, আঙ্কেল আন্টি কত ভালো মনের মানুষ, ওনার মেয়ে এমন কেন? যাই হোক, আরো 2 দিন হাসপাতালে থেকে আন্টিকে বাসায় নিয়ে যাওয়া হলো। বাসার সব কাজ আমি করি, মাঝে মাঝে ভার্সিটিতে যাই। রাইসার অত্যাচার, আঙ্কেল আন্টির ভালোবাসার মাঝে 1 বছর চলে গেল। অনার্স প্রথম বর্ষের রেজাল্ট বের হলো। রাইসার থেকে তুলনামূলকভাবে আমার রেজাল্ট ভালো হওয়ায় আঙ্কেল আন্টি অনেক খুশি, কিন্তু রাইসা খুশি হতে পারলো না, তার ক্ষোভ আমার উপর থেকেই গেল। আর এইদিকে গ্রামের বাড়িতে আজকে রেখা আপুকে দেখতে পাত্রপক্ষর লোক এসেছে। পাত্রপক্ষ জিজ্ঞেস করতেছে, আপনারা কি যৌথ পরিবার? আব্বু বলল, হ্যাঁ, আমরা একত্রেই থাকি, সেক্ষেত্রে যৌথ পরিবারই। আঙ্কেল বলল, তা আপনার ছেলে মেয়ে কয়জন? আব্বু বলল, আমার 1 ছেলে, আর এটা বড় মেয়ে যাকে আপনারা দেখতে এসেছেন, আর আমার ছোট ভাইয়ের 1 মেয়ে। আঙ্কেল বলল, তা আপনার ছেলে কোথায়? তাকে তো দেখছি না। এই প্রশ্নটি করার সাথে সাথেই সবার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কিছুক্ষণ পর তিনি আবার বললেন, কি হলো, চুপ করে আছেন কেন? আব্বু বলল, আসলে আমার ছেলে দীপু 1 বছর থেকে মিসিং, ওকে অনেক খোঁজার চেষ্টাও করেছি, কিন্তু ব্যর্থ হয়েছি বারবার, তাই সত্যিটা সবাই মেনে নিয়েছি, আমার ছেলে আর হয়তো এই পৃথিবীতেই নেই। পাশেই নিশি, আম্মু আর ছোট আম্মু সবাই কেঁদে উঠলো। তারপর উনি বললেন, সরি, আমি বুঝতে পারিনি,
আব্বু বলল ঠিক আছে, সমস্যা নেই। আঙ্কেল বলল আপনার মেয়েকে আমাদের অনেক পছন্দ হয়েছে, আপনি চাইলে আগামী মাসেই আমরা আপনার মেয়েকে আমাদের ঘরের মেয়ে করে তুলতে চাই। আব্বু বলল আলহামদুলিল্লাহ, আমিও রাজি। কয়েকদিন পর সবাই খুশি মনে বিয়ের আয়োজন করাতে ব্যস্ত হয়ে থাকে, কিন্তু নিশি সবসময় চুপচাপ হয়ে থাকে, কি যেন একটা চিন্তা করে। আগের থেকে চিন্তায় সে অনেকটা শুকিয়ে গেছে। রুমের বাইরে দরকার ছাড়া বের হয় না, স্কুল থেকে এসে সোজা আবার বাসায়। এরকম করেই চলছে নিশির জীবন। এইদিকে আজকে রাইসার জন্মদিন। জন্মদিন উপলক্ষে আঙ্কেল প্রতি বছর অনুষ্ঠান করে, এই বছরও তার ব্যতিক্রম করলো না। রাতের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই সকাল থেকে অনেক আয়োজন চলছে। আঙ্কেলের অফিসের কলিগ, আত্মীয় স্বজন আর রাইসার অনেকগুলো বান্ধবীকে ইনভাইট করা হয়েছে। সারাদিনে অনেক আয়োজনই করা হয়েছে, গ্রামে হলে কখনোই এমন হতো না। এই প্রথমবার জন্মদিনের জন্য এত বড় অনুষ্ঠান নিজের চোখে দেখতেছি। আমাকে কাজ করতে দেখে আঙ্কেল এসে বলল, দীপু এখানে কি করছো? আমি বললাম জি আঙ্কেল, কাজ করছি। আঙ্কেল বলল আজকের দিনে তোমার কাজ করতে হবে না, যাও তুমি ফ্রেশ হয়ে নতুন কিছু পরে আসো। আমি যেতে না চাইলেও আঙ্কেল আন্টির জোরাজোরিতে রুমে চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটা পাঞ্জাবি আর জিন্স পরে বাইরে এলাম। আমাকে দেখে আঙ্কেল বলল মাশাল্লাহ, আজকে তোমাকে রাজপুত্র লাগছে। আমি বললাম ধন্যবাদ আঙ্কেল। তারপর উপর থেকে রাইসা সিঁড়ি বেয়ে নিচে আসছিল। ওকে আজকে অনেক সুন্দর লাগছে, চোখ সরাতে চেয়েও কেন জানি সরাতে পারলাম না। তারপর তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিও। ধন্যবাদ।